চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে দীর্ঘমেয়াদী আন্দোলনের প্রস্তুতি শিক্ষার্থীদের। যশোরে অসহায়ের পরিবারের জমি কেড়ে নেওয়ার পায়তারা চালিয়ে যাচ্ছে একটি ক্ষমতাধারী পক্ষ। রংপুরের পীরগঞ্জে নিখোঁজের একদিন পর করতোয়া নদীর চর থেকে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এবং সরকার পেশাদার সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আসসালামু আলাইকুম দর্শক, এতক্ষণ দেখছিলেন নিউজ 21 বাংলা টিভির জেলা সংবাদের শিরোনাম। সাথে রয়েছে আমি মাসুরুল ইসলাম সাজন। এবারে বিস্তারিত। গাজীপুরের কাশিমপুরে আঞ্চলিক সড়কে যানবাহন চলাচলের মেন হল যেন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। রাস্তার মাঝখানের মেন হলের ঢাকনা দিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন উদাসীনতায় যেন প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে যানবাহন চালকরা। যেগুলোর ঢাকনা আছে কোথাও খোলা, কোথাও উঁচু নিচু, থাকছে দিনের পর দিন। জানা গেছে গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল 8-এর মাঝে প্রায় 2 শতাধিক ম্যানহোল রয়েছে, যার প্রায় 1/3 ব্যস্ততম আঞ্চলিক সড়ক জুড়ে। সরেজমিন দেখা গেছে ব্যস্ততম এইসব সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে, যেগুলো সড়কের সমতলের ন্যায়। এছাড়াও কাশিমপুরের প্রতিটি সড়কেই যেন একই চিত্র। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে দীর্ঘমেয়াদী আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। দীর্ঘমেয়াদের এই আন্দোলন সফল করতে সারা দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে 65 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। সোমবার দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি পর রাতে দাবি আদায়ে সরকারকে 3 দিনের আলটিমেটাম দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সাথে আগামী 3 দিন দেশব্যাপী অবরোধ কর্মসূচির পাশাপাশি সারা দেশে গণসংযোগ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করবেন তারা। ইউনিভার্সিটিতে এসে পড়তেছে এত দূর, তো আমাদের চাকরিতে তো আর দরকার নাই। অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে যারা নারী আছেন তাদের ক্ষেত্রে যদি নারী কোটাটা আমি কিছু মাত্রায় না রেখি, তাহলে তারা কিছুটা মাত্রায় বাধার সম্মুখীন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার পেশাদার সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এই কথা জানান। অপছন্দ করি, আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রফেশনাল জার্নালিজমকে প্রোটেকশন দেয়া, যাতে দ্য সো কল যে কেউ মন চাইলো আজকে সাংবাদিকতা আসলাম, এসে যা ইচ্ছা তাই করলাম, এই তাদের যে অপকর্মের দায়টা পেশাদার সাংবাদিকদের ঘাড়ে চলে আসা, এটা যাতে না হয়, ওই প্রোটেকশনটাই আমরা চাই। পেশাদারিত্বের সাথে সাংবাদিকতার যে অনুশীলনটা এটাই প্রোটেক্টেড হোক। সমালোচনাকে আমরা ভয় পাই না। আমরা যেটাকে অপছন্দ করি সেটা হলো যে মিথ্যাচার করে অসত্যের অপতথ্যের মাধ্যমে একটা মানুষকে ম্যানিপুলেট করে ধোঁকা দেয়া। জ্বালানি তেলের ক্রমাগত দাম বাড়ায় ইলেকট্রনিক কার নিয়ে যথেষ্ট হইচই চারদিকে। এর মধ্যে রংপুর জেলার পীরগঞ্জের শাহেদিন নবী শাহেদের তৈরি ইলেকট্রনিক গাড়ি নিয়ে এখন খুব আলোচনা। অল্প খরচে যারা ইলেকট্রনিক কারের মালিক হতে চান সেই সব মানুষকে তাক লাগিয়ে দিতে পারেন শাহেদ। তিনি নিজ হাতে তৈরি করেছেন 4 চাকার এই বৈদ্যুতিক কার। গাড়িটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 1 লক্ষ টাকা। তার এই গাড়ি একবার চার্জ দিলে 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত চলবে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও নতুন কিছু তৈরি করবেন তিনি। এছাড়াও বাণিজ্যিকভাবে এই গাড়ি খোলা বাজারে বিক্রি করা হবে। না দেখিনি, এটাই গাড়ি দেখছি এই প্রথম। কেমন লাগলো গাড়ি? এটা হয়তো প্রথম মানুষ আরো চাইতে হয়তো উন্নত মানের আরো করতে মানুষ। আমার ওই শখ থেকেই তৈরি করা, তো শখ থেকে তৈরি করার পর এখন নিজের কাজেও লাগতেছে অনেক। আর এটা অনেক সাশ্রয়ী। এখন যে তেলের দাম, তাতে দেখা যায় যে আমি সারা মাসে আমার খরচ যায় খুব হলে 300-350 টাকা। আমি পুরো মাসটা চালাতে পারি এটা দিয়ে। আর এটা চালানো খুবই ইজি, যে কেউ চালাতে পারবে, ছোটো বাচ্চারা তো চালাতে পারবে, মহিলা মানুষও চালাতে পারবে। আসলে ওই রকম কোনো ধারণা বলতে আমার আগে থেকেই এই ধরনের গাড়ি বা কোনো কিছু উদ্ভাবন করার প্রতি আগ্রহ আমি আগে থেকেই। অনেক উন্নয়ন করতেছে,
আসলে এই পরিবহন সেক্টরটাতে যে সামনে এরকম যেমন ডিজেল পেট্রোল চালিত যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো কিন্তু সামনের ভবিষ্যতে থাকবে না, আস্তে আস্তে কিন্তু এই ইলেকট্রিক গাড়ি আসবে দেয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই শিল্পটাকেও আমরা অনেক দূর আগায় নিয়ে যেতে পারবো। যশোরে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি নামে ডাবল টাকার লোভ দেখে কোটি কোটি টাকা হাতে নেওয়ার ঘটনা ঘটেছে। লোভে পড়ে কষ্টে উপার্জিত অর্থ হারিয়েছেন প্রায় 50টি পরিবার। প্রতারণার খলনায়ক যশোরের খোর্দাবন গ্রামের নাজমুল সাকিব অপু। সে নিজ গ্রাম থেকেও হাতিয়েছেন কোটি টাকা। বাদ পড়েনি স্কুল কলেজের ছাত্ররা ও তার প্রতারণার জাল থেকে। জায়গা জমির ভুয়া কাগজপত্র দেখে 19,95,000 টাকা হাতিয়ে নিয়েছে আব্দুল সামাদের ছেলে আশিকুর রহমানের কাছ থেকে। তারপর পাড়ি জমিয়েছিলেন আরব আমিরাতে। নাজমুল সাকিব অপু বিদেশে যেয়ে প্রবাসীদের কাছ থেকে 2,18 লাখ টাকা হাতিয়ে নেয়। পরে আরব আমিরাত থেকেও লাপাত্তা হয়ে যায় অপু। এখন উনি দুবাই ছিল, দুবার থেকেও এরকম এই সারা মানে আমরা সাংবাদিক ইসে পেলাম, আপনার সময় টিভিতে দেখলাম যে একটা নিউজে, হঠাৎ করে একদিন একটা নিউজে দেখলাম যে সংবাদে বলতেছে যে নাজমুল সাকিব অপু এরকম 2,18 লাখ টাকা দুবার থেকে, এরকম আমার এই বাংলাদেশের মানুষের কর্মজীবী যারা ওই দেশে গেছে কষ্ট করতে, তাদের কাছ থেকে এরকম টাকা পয়সা নিয়ে চলে আসছে। রংপুরের পীরগঞ্জে নিখোঁজের একদিন পর করতোয়া নদীর চর থেকে 5ম শ্রেণীর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোতালেব উপজেলার ঘাটিয়াল পাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয়রা জানায় গতকাল সন্ধ্যা থেকে নিজ বাড়িতে নিখোঁজ হয় মোতালেব। চরে শিশুর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এই বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। পটুয়াখালীর গলাচিপায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক আয়োজিত পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি 3 শীর্ষক প্রকল্পের কর্মীদের সঞ্চয়ের চেক হস্তান্তর ও সনদপত্র বিতরণ করা হয়েছে। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস.এম. শাহজাদা এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল, ভাইস চেয়ারম্যান ফরিদ আহসান কোচিন। এ সময় প্রধান অতিথি 120 জন নারী কর্মীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ করেন। আপনি কৃষি অফিসে যান, প্রাণী সম্পদ অফিসে যান, তারা আপনাকে 500 টাকা না দিতে পারে, তারা আপনাকে একটা ভালো পরামর্শ দেবে। অ্যাচিভিং উমেন এম্পাওয়ারমেন্ট যে এই কাজগুলো স্থানীয় সরকার বিভাগের। যশোরের ঝিকরগাছার পল্লীতে অসহায় পরিবারের শেষ সম্বল জায়গা জমি কেড়ে নেওয়ার পায়তারা চালিয়ে যাচ্ছে একটি ক্ষমতাধারী পক্ষ। এ বিষয়ে আইনত সহযোগিতা চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে হাজিরবাগ ইউনিয়নের তরিকুল ইসলাম। বিবাদীরা বলেন, আব্দুল হান্নান, শাউন, শওকত আলী, আবু বক্কর সিদ্দিক বাবু। থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভুইয়া বলেন, ঘটনার বিষয়ে আমি একটি অভিযোগ পেয়েছি। ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে, তদন্ত শেষে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিবাদী পক্ষরা আমাদের এই জমি দিয়ে দিয়েছে, দেওয়ার পরে ওরা বলছে যে জমি একজনের সাথে মিটেছে, আমাদের সাথে তো আর মিটায়নি। আমি তো এই জমি আমাদের নামে 15 শতক রেকর্ড আছে, আর ওরা 4 শতক দিয়েছে, এই 19 শতক আমাদের। আমাদের তো এখানে বাস করার জায়গা নেই, আমরা 4 ভাই, এখানে আমাদের 6 শতক জমি। তা আমরা ওখানে 2 ভাই থাকবে, এখানে 1 ভাই থাকবে। এনারা বলতেছে, আপনি তো বক্তব্য নিচ্ছেন, এনারা বলতেছে এনাদের আপনার হলো গিয়ে মারার হুমকি দিছি, এগুলো সব বানা। আগের ঝড়ে ঘরটা কাজ ছিল, এই পানি হওয়ার পরে আস্তে 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 যাবে। কিশোরগঞ্জে 3 কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ কাজের মেয়াদ শেষ হয়েছে 2 বছর আগে, কিন্তু কাজ শেষ হয়েছে মাত্র 1.5%। কাজের অগ্রগতি না থাকায় প্রকল্প বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ঠিকাদারের গাফিলতিতে এই অবস্থা দাবি এলজিইডির। কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের রঘুখালী এলাকায় মহিনন্দ ও বৌলাই ইউনিয়নের সংযোগে এই সেতুটি দিয়ে সদর উপজেলার মহিনন্দ ও বৌলাই ইউনিয়ন এবং করিমগঞ্জ উপজেলার কাদির জঙ্গল সহ 3টি ইউনিয়নের প্রায় 1.5 লাখ মানুষের স্কুল, কলেজ, হাসপাতাল ও কৃষিপণ্য বাজারজাতকরণ সহ জেলা শহরে যোগাযোগ করতে ব্যবহার করা হতো সেতুটি।
কিশোরগঞ্জ সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, সেতু নির্মাণ কাজ না করায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে প্রকল্প পরিচালকের কাছে চিঠি দেওয়া হয়েছে। অনুমোদন পেলে দ্রুতই নতুন দরপত্র আহ্বান করা হবে। কিন্তু এখন তো আর গাড়ি ঘুরি খারে না। হ্যাঁ, এই ব্রিজটা হইলে আমরা যে কতটুকু এই সামরাঘাট থেকে সব লোক এই দিক যাই, অনেক রুগীর গাড়ি, অ্যাম্বুলেন্স, অনেক কিছুই দেয়া যায় কি একরামপুর গিয়ে কারো তখন লাগে জামজটের মাঝে ঘন্টার পর ঘন্টা আবার বন্ধ হয়ে যায়। এই 4-5 বছর ধরে এই ব্রিজটা যদি হয়ে যেত তাহলে 4-5টা থানার মানুষের অনেক উপকার হইতো। বিরাট একটা জ্যামের মধ্যে পড়তে হয়। যেটা বলা হইলো এই পারে আমরা একটা গোষ্ঠী বলতে হলে আমরা বাপ দাদা 14 পিড়ি এই সবাই একসাথে চলাফেরা করছে, কিন্তু আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভাড়া নিচ্ছি না, কারেন্ট দিছি, সরকারিভাবে অনুদান আসার পরে দেখা গেছে যে এখানে কাজ হওয়ার কথা, অনুদান করছে, তারপরে কাজে ধরছে, দীর্ঘ 1 বছর ধরে এখন এইভাবেই আছে। প্রশ্নপত্র ফাঁসে দিশেহারা শিক্ষা অধিদপ্তর। শুধু ঢাকাতেই না, দেশের অধিকাংশ জেলা, উপজেলা, ইউনিয়ন এবং গ্রামাঞ্চলের স্কুল ও উপজেলার স্কুলগুলোতে প্রশ্ন ফাঁস হচ্ছে দীর্ঘদিন ধরে। একই সঙ্গে প্রজন্মকে বোধহীন হিসেবে গড়ে তোলা হচ্ছে। দেশ জুড়ে চলছে এই অপরাধ। কোচিং ব্যবসা জমিয়ে তুলতে প্রশ্ন ফাঁসে জড়িয়ে পড়েছেন বিভিন্ন শিক্ষক, কর্মচারী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এবার মাধ্যমিক শিক্ষা লেভেলের স্কুল পরীক্ষায় প্রধান শিক্ষকদের নজরদারিতে রেখেছে শিক্ষা অধিদপ্তর। পরীক্ষার দিনেই কেবলমাত্র পরীক্ষার প্রশ্নপত্র ডাউনলোড থেকে শুরু করে প্রিন্ট অফ, ফটোকপি করে পরীক্ষার্থীদের হাতে তুলে দেবেন প্রধান শিক্ষক নিজ দায়িত্বে। এই দায়িত্বে পালনে হিমশিম খাচ্ছে অধিকাংশ প্রধান শিক্ষক। সেটা দেখেন, আমাদের দেশের যে বিদ্যালয়গুলি, সব বিদ্যালয়ের আর্থিক অবস্থা তো তেমন নেই, যার কারণে সকল বিদ্যালয়ে, অনেক বিদ্যালয়ে আছে বিদ্যুতের সমস্যা আছে, ইন্টারনেট সংযোগ নেই, ফটোস্ট্যাট মেশিন নেই, কম্পিউটার নেই, দক্ষ কম্পিউটার টিচারের অভাবও রয়েছেন। এই ক্ষেত্রে মনে করেন যে স্কুলে ইন্টারনেট সংযোগ নেই, বাধ্য হয়ে সেই স্কুলকে প্রশ্ন ডাউনলোড করতে হলে একটা দোকানে যেতে হচ্ছে, সেখান থেকে প্রশ্ন ডাউনলোড করে প্রিন্ট করতে হচ্ছে ফটোস্ট্যাট মেশিনে। প্রশ্নটা হয়তো ফটোস্ট্যাট মেশিন থেকেই ওই ফটোস্ট্যাটের যে দোকানদার সেই যদি আউট করে দেয়, এমনও হতে পারে হয়ে যাচ্ছে। যেমন আমি একজন হেডমাস্টার, আমি প্রশ্নটা প্রিন্ট ডাউনলোড না করে হয়তো আমি দায়িত্ব দিলাম আমার একজন সহকারী শিক্ষককে বা কম্পিউটার টিচারকে। এটা যথাযথ পালন করা এবং প্রশ্নটা ডাউনলোডের সময় অবশ্যই প্রধান শিক্ষককে উপস্থিত থাকতে হবে এবং প্রশ্নের 100। দর্শক, এই ছিল জেলা সংবাদ। পরবর্তী সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ও সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv তে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।